আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা বাকি নেক্সট যেটা বলতে হবে যে তাহলে স্যার তো ওই বিভিন্ন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলো বলেছিল এবং তার সাথে একটা সিউডি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এক্স এইগুলোও আলোচনা করেছিল। আচ্ছা, কিন্তু ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলোর মধ্যে রিলেশানগুলো এগুলো দেখানো হয়নি। তাহলে ওই রিলেশানগুলো নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলো কী করে রিলেটেড, তারপরে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের টেম্পারেচার ডিপেন্ডেন্স, তারপরে বাকি মানে বিভিন্ন আলাদা আলাদা আর কি প্রপার্টি ডিপেন্ডেন্স কী করে হয় বা প্যারামিটার ডিপেন্ডেন্স কী করে হয়, সে কীভাবে কী চেঞ্জ হয় এবং সেখান থেকে সাথে দেওয়ার প্রিন্সিপাল, সেইগুলোতেই আজকে যাওয়ার চেষ্টা করবো। তাহলে এইটুকু পড়লেই আজকে অনেকটা কভার হয়ে যাবে। তো তাহলে সেটা শুরু করি। তাহলে নেক্সট হচ্ছে রিলেশনস among various ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টস, এইটা। আচ্ছা আচ্ছা, ধরি যে মানে গ্যাস ফেজ রিয়াকশান ধরো কনসিডার করছি। গ্যাস ফেজ মানে কনসিডার গ্যাস ফেজ রিয়াকশানস where all the gases behaves ideally, এইটা। তাহলে সেরকম একটা রিয়াকশান ধরো মানে এরকম নিউ এ এ প্লাস নিউ বি বি প্লাস এটা থেকে ধরো তৈরি হচ্ছে নিউ ডি ডি প্লাস নিউ ই ই প্লাস এটা। তাহলে এটার জন্য আমরা কেপিকে কীভাবে লিখতে পারি? কেপিকে এরকমভাবে লিখব যে পার্শিয়াল প্রেশার অফ ডি বাই পি জিরো অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ডি, তারপরে পার্শিয়াল প্রেশার অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো নিউ ই ডট 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 by partial pressure of A at equilibrium by P0 nu A, তারপরে partial pressure of B at equilibrium by P0 nu B, এইভাবে লিখব এইটা। আচ্ছা, আবার এই পার্শিয়াল প্রেশার মানে পার্শিয়াল প্রেশারের আবার কী লিখতে পারি আমরা? ফর আইডিয়াল গ্যাস এই পার্শিয়াল প্রেশার মানে ধরো ith কম্পোনেন্টের পার্শিয়াল প্রেশার পিআই, সেটাকে আবার লিখতে পারি মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার ফর আইডিয়াল গ্যাস, এইটা। তাহলে এই রিলেশনটা যদি এখানে বসিয়ে দিই কী হবে, যে পিডিটা হয়ে যাবে পার্শিয়াল প্রেশার অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম ইন্টু টোটাল প্রেশার বাই পি জিরো টু দি পাওয়ার নিউ ডি। এই তারপরে হচ্ছে এই পার্শিয়াল প্রেশার বলছি, সরি, মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার, তাহলে মোল ফ্র্যাকশন অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম ইন্টু পি বাই পি জিরো টু দি পাওয়ার নিউ ই আরও ডট 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 বাই মোল ফ্র্যাকশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম ইন্টু পি বাই পি জিরো টু দি পাওয়ার নিউ এ আর মোল ফ্র্যাকশন অফ বি at equilibrium into p by p0 to the power nu b, এইগুলো হবে। আচ্ছা, তাহলে এবার এটাকে কী করে আলাদা করে লেখা যায়? এই মোল ফ্র্যাকশনগুলোকে সব একসাথে লিখে নিই, কারণ এটা আগের দিন স্যার দেখিয়েছে।
মোল ফ্র্যাকশনগুলোকে একসাথে লিখে নিই। যে যেইভাবে এক্স ডি অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ডি, তারপরে এক্স ই অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ই ডট 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 বাই এক্স এ অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ এ আর এক্স বি অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ বি, এইটা ইন্টু বাকি কি থেকে যাচ্ছে, এই একটা পি বাই পি জিরো বেরিয়ে আসছে, তাহলে পি বাই পি জিরো এটা টু দি পাওয়ার কী হবে, এই ওপরে নিউ ডি প্লাস নিউ ই প্লাস ডট 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 এইটা, আর মাইনাস নিচেরগুলো সব মাইনাস হয়ে যাবে, নিউ এ প্লাস নিউ বি প্লাস ডট 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 এরকম হবে। তাহলে এইটা কি, এই যে এই ফার্স্ট পার্টটা কি, ফার্স্ট পার্টটা হচ্ছে কে এক্স, আর পরের পার্টে কি থেকে যাচ্ছে, পি বাই পি জিরো টু দি পাওয়ার, এইটা কি, এটা হচ্ছে ডেল্টা নিউ, যেখানে ডেল্টা নিউটা কি, ডেল্টা নিউটা হচ্ছে এই সাম ওভার স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট stoichiometric coefficients of products minus sum over stoichiometric coefficient of reactants. এটা হচ্ছে ডেল্টা নিউ। তার মানে কেপি টা কে এক্স এর সাথে কিভাবে রিলেটেড, এইভাবে একটা রিলেশন আছে, কেপি ইকুয়ালস টু কে এক্স ইন্টু পি বাই পি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ, এটা হলো। ঠিক আছে, এটা হলো একটা রিলেশন। আচ্ছা, এরপরে নেক্সট দেখা যায় কেপি কেসি কী করে রিলেটেড, মানে এটাকে যেমন এইভাবে লিখতে পারলাম, এটাকে তো এরকমভাবেও লিখতে পারতাম, মানে আমি যখন আইডিয়াল গ্যাসের জন্য এই পিআই হচ্ছে এক্সআই ইন্টু টোটাল প্রেশার দিয়ে লিখতে পারলাম, তেমন আবার আইডিয়াল গ্যাসের জন্য পিভি ইকুয়ালস টু এনআরটি, তো এবার সেখান থেকে তো আমি কনসেন্ট্রেশনের টার্মসেও তো এটাকে লিখতে পারি। তাহলে সেটা কী হবে, যে আগেন এই কেপি আবার লিখি পুরোটা, যে পার্শিয়াল প্রেশার অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো টু দি পাওয়ার নিউ ডি, পার্শিয়াল প্রেশার অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো টু দি পাওয়ার নিউ ই বাই partial pressure of A at equilibrium by P0 to the power mu A, partial pressure of B at equilibrium by P0 to the power mu B, এইভাবে। আচ্ছা, এটা মানে কি, এবার ফর আইডিয়াল গ্যাস PV equals to nRT, তাহলে P equals to N by V RT, N by V মানে কি CRT, এটা তার মানে ওয়ার এই সি হচ্ছে N by V, যেটা হচ্ছে ওই মানে ইন দ্য ইউনিট অফ মোল পার লিটার আর কি, মোল পার লিটার, আর মানে ইন এ মিক্সচার অফ আইডিয়াল গ্যাস এটা কি হয়ে যাবে, মানে ইন এ আইডিয়াল গ্যাস মিক্সচার, এই মানে পার্শিয়াল প্রেশার অফ আইথ কম্পোনেন্ট সেটা হয়ে যাবে পিআই ইকুয়ালস টু সিআইআরটি, এটা পুরোটা দিয়ে লিখতে পারি। তাহলে এটা লেখা যাক, এইখানে আমি এই লাইন এখানে লিখছি নিচে, তাহলে কেপিটাকে জাস্ট ওইভাবে লিখে দিই, তাহলে এটা হয়ে যাবে যে এটা তাহলে হয়ে যাবে এরকমভাবে যে তাহলে সিডি
অ্যাট ইকুইলিব্রিয়াম ধরো সিডি অ্যাট ইকুইলিব্রিয়াম আরটি বাই P0 টু দি পাওয়ার নিউ ডি, তারপরে সিই অ্যাট ইকুইলিব্রিয়াম আরটি বাই P0 টু দি পাওয়ার নিউ ই ডট 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 বাই CA at equilibrium RT by P0 to the power new A, তারপরে CB at equilibrium RT by P0 to the power new B ডট ডট ডট, এটা হবে। আচ্ছা, এইবার এই জায়গাটাকে আমি এরকমভাবে লিখছি যে এই যে এই এখানে মানে এখানে এই আমি আর কি সিডিগুলো মানে প্রথমে কনসেন্ট্রেশনগুলোকে আলাদা করে নিচ্ছি। আচ্ছা, শুধু কনসেন্ট্রেশনগুলোকে আমি আলাদা করছি না, আমি সেটাকে এইটা করছি, এই প্রত্যেকটাকেই ওই C0 মানে কি মানে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন দিয়ে প্রতিটাকে ভাগ করে দিচ্ছি। সেটা করতেই পারি কারণ C0টা তো আলটিমেটলি 1 মোল পার লিটার, আমি তো জানি। তাহলে এটাকে আমি এইভাবে এখন লিখতেই পারি যে CD at equilibrium by C0 to the power new D, CE at equilibrium by C0 to the power new E dot 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 by CA at equilibrium C0 to the power new A আর CB at equilibrium by C0 to the power new B dot 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 এইটা, আর এইদিকে হচ্ছে RT বাই P0 করলাম এইটা, আর এই যে C0গুলো দিয়ে যে ভাগ করে দিয়েছি মানে কতগুলো C0 দিয়ে ভাগ করে দিয়েছি, ওপরে ওই নিউ ডি প্লাস নিউ ই মানে 1/C0 টু দি পাওয়ার নিউ ডি প্লাস নিউ ই প্লাস ডট ডট ডট, আর নিচে 1/C0 টু দি পাওয়ার নিউ এ প্লাস নিউ বি প্লাস ডট ডট ডট, এইগুলো দিয়ে ভাগ করে মানে বেসিক্যালি ডেল্টা নিউ বলতে পারো। তাহলে ওইটা দিয়ে এ করে দিয়েছি। তাহলে সেই নিচে মানে প্রতিটার ক্ষেত্রে যদি ওপরে নিচে 1/C0 দিয়ে আমি গুণ করে দিই, তাহলে বাইরে একটা আমি C0 উপরে রেখে দিলাম করে এইটা টু দি পাওয়ার ওই ডেল্টা নিউ হবে। তাই যেটা বুঝতে পেরেছো তো, জাস্ট ডেরিভেশনের ব্যাপার, বুঝতে পারলে তো? এটা হবে মানে 1/C0 দিয়ে তো আমি ওপরে নিচে গুণ করে দিয়েছি এবং তার সাথে এই পাওয়ারটা আছে, মানে অল টোটাল 1/C0 টু দি পাওয়ার ডেল্টা নিউ পাওয়ার আছে। তাহলে আমি বাইরে একটা C0 টু দি পাওয়ার ডেল্টা নিউ দিয়ে গুণ করে দিলাম, তাহলে তো আমার একই থেকে গেল, তাই তো? ঠিক আছে তো? এটা হলো। তাহলে এবার এইটা কি ছিল, এইটা এই তাহলে ওর এখানে কেপিটা লিখে দিয়ে, হ্যাঁ, তাহলে কেপি ইকুয়ালস টু এটা হচ্ছে কেসি ইন্টু C0 RT বাই P0 টু দি পাওয়ার ডেল্টা নিউ, এটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কেপি কেসি রিলেশন, এটা কেপি কেসি রিলেশন হয়ে গেল। তাহলে কেপি কে এক্স এর রিলেশন হয়ে গেল, কেপি কেসি রিলেশন হয়ে গেল। এবার কেসি আর কে এক্স তাহলে কী করে রিলেটেড হলো, তাহলে এই দুটো থেকে কম্পেয়ার করে কেসি কে এক্স এর রিলেশনও পেয়ে যাব। তাহলে দেয়ারফর এই কেপি ইকুয়ালস টু এসছিল কে এক্স ইন্টু পি বাই P0 টু দি পাওয়ার ডেল্টা নিউ ইকুয়ালস টু কেসি ইন্টু C0 RT বাই P0 টু দি পাওয়ার ডেল্টা নিউ, এটা ছিল। তাহলে এখান থেকে এসে গেল যে কে এক্স ইকুয়ালস টু কেসি ইন্টু C0 RT বাই পি টু দি পাওয়ার ডেল্টা নিউ, কারণ P0 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এটা থেকে যাচ্ছে কে এক্স ইকুয়ালস টু কেসি ইন্টু C0 RT, আর এই পিটা নিচে চলে আসলো টু দি পাওয়ার ডেল্টা নিউ। এটা হচ্ছে কেসি কে এক্স এর রিলেশন। ঠিক আছে, তাহলে এইটুকু বাকি ছিল একটা, মানে এটা, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখান থেকে এবার এই ডেল্টা, তাহলে বিভিন্ন রিয়াকশানের জন্য, গ্যাস ফেজ রিয়াকশানের জন্য ডেল্টা নিউ বিভিন্ন হবে, তার জন্য এই রিলেশনগুলো বের করা যাবে। তাহলে এখান থেকে এই এরকম একটা এটা করতে পারো যে ফাইন্ড
the relations among Kp, Kc and Kx for the following reactions into plus 3H2 থেকে 2NH3 H2 plus I2 থেকে 2HI আর PCl5 থেকে ধরো PCl3 plus Cl2। এটার জন্য বিভিন্ন কেপি কেসি রিলেশনগুলো বার করতে পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার তাহলে আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে ভ্যান টপ ইকুয়েশন। এইটা ভ্যান টপ ইকুয়েশন, যেটা বেসিক্যালি দেয় হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স of equilibrium constant। এইটা এইটা দেখা যাক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে দুরকমভাবে করা যায়। এক নম্বর হচ্ছে, প্রথমত হচ্ছে ডেরিভেশন অফ ভ্যান টপ ইকুয়েশন from Van 't Hoff reaction isotherm। এইটা এইটা আগে দেখা যায়। আচ্ছা, তাহলে এটা কি, আমরা ওই আর কি ভ্যান 't Hoff রিয়াকশন আইসোথার্মটা কি ছিল, মানে প্রথমে আগে এরকমভাবে লিখে নিই যে কনসিডার এ টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশন, যেটাকে শর্ট হ্যান্ড নোটেশনে আমরা এইভাবে লিখি সাম ওভার আই নিউ আই এ আই ইকুয়ালস টু 0। এখানে যেখানে এগুলো কি, এগুলোতে জানি যে এ আই হচ্ছে কেমিক্যাল ফর্মুলা অফ ith chemical species আর নিউ আইটা হচ্ছে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ ith chemical species। এইটা, এবং যেটা অবশ্যই তোমার হচ্ছে, এবং এখানে অবশ্যই আর কি এখানেই লিখে দিচ্ছি যে নিউ আইটা গ্রেটার দ্যান 0 ফর প্রোডাক্ট অ্যান্ড লেস দ্যান 0 ফর রিয়াক্ট্যান্টস। এটা ঠিক আছে, তাহলে এইটা আমরা জানি। তাহলে এই রিয়াকশন, এরকম একটা রিয়াকশনের জন্য ভ্যান 't Hoff রিয়াকশন আইসোথার্মটা কেমন দেখতে হয়, ভ্যান 't Hoff রিয়াকশন আইসোথার্ম আইসোথার্মটা কেমন দেখতে হয়, যে এই ডেল্টা জি ইকুয়ালস টু মাইনাস আর টি এল এন কে পি ইন টার্মস অফ পি লিখছি, প্লাস
RT সাম ওভার I নিউ I ln PY বাই P0, এটা মানে বেসিক্যালি হ্যাঁ মানে ln PI বাই P0, মানে এটাকে যদি মানে ওই মানে একটু কোনো একটা জাস্ট আগে রিয়াকশানের মতো ভেঙে লিখি, সামটাকে তুলে দিয়ে, তাহলে ওটাই সেই রিয়াকশান কোশেন কি কিউ দিয়ে দেয় ওইটা। এরকম এটা হচ্ছে ভ্যান ডের রিয়াকশান আইসোথাম। আচ্ছা, এবার এই রিয়াকশানটাকে আমি কি করছি, দুদিকে টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করছি প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে। তাহলে differentiating both sides with respect to t at constant p, এটা তাহলে এটা কি দেবে, ডেল অফ ডেল্টা জি ডেল্টা টি at constant p। প্রথমটা কি হবে, প্রথমটা হচ্ছে টেম্পারেচারের রেসপেক্টে, তাহলে প্রেশারটা কনস্ট্যান্ট, তাহলে মাইনাস আর ln কেপি হলো এইটা। পরেরটাই কি, এই ln কেপিটা টেম্পারেচারের উপর কীভাবে ডিপেন্ড করে সেটা তো জানো না, তাহলে এটা যে টেম্পারেচারের ফাংশন কি ফাংশন না সেটা তো জানো না, বাট মানে এখানে সেটা জানি, সরি মানে টেম্পারেচারের তো ফাংশন, মানে কেপিটা তো শুধু টেম্পারেচারের ওপরেই ডিপেন্ড করে, তাহলে এটা তো কনস্ট্যান্ট এইভাবে বলতে পারবো না। মানে যদি ডিরেক্টলি প্রেশার থাকতো তাহলে সেটা কনস্ট্যান্ট, কিন্তু এখানে তো ln কেপি আছে, মানে কেপি আছে, তাহলে সেটা তো শুধুমাত্র টেম্পারেচারেরই ফাংশন, তাহলে সেটাকে তো এইভাবে কনস্ট্যান্ট লিখে দিতে পারি না। তাহলে এটা কি হবে যে মাইনাস আর টি ডেল ln কেপি বাই ডেল টি, এইটা অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এটা থেকে যাবে। মানে প্রথমে আর ln কেপিকে কনস্ট্যান্ট রেখে টি এর ডেরিভেটিভ, তারপরে টিকে আর টিকে রেখে ওই বাকিটার ডেরিভেটিভ, এটা হলো। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে একই রকম, প্রথমটা লিখে দিলাম টি এর ডেরিভেটিভ করলাম বাকিটাকে কনস্ট্যান্ট রেখে, তাহলে আর সাম ওভার আই নিউ আই ln ওই পিআই বাই P0, এটা করে দিলাম। আর তারপরেরটার ক্ষেত্রে প্লাস ওই আর টি, এটা হয়ে যাবে ডেল ডেল টি অফ সাম ওভার আই নিউ আই ln পিআই বাই P0, এটা হয়ে যাবে অ্যাট কনস্ট্যান্ট পি, এটা। আচ্ছা, তাহলে এবার এখানে কি হচ্ছে ব্যাপারটা, এটা তো তাহলে এইখানে হ্যাঁ এটা হবে। আচ্ছা তাহলে আচ্ছা পরের পার্টটা লিখি। এটা ঠিক আছে। এবার পরের লাইনে আমি এটা লিখছি, যেটা এখানে টি দিয়ে গুণ করে দিচ্ছি, কারণ আমাকে তো ওরকম একটা রিলেশন আনতে হবে। আচ্ছা, তাহলে টি দিয়ে গুণ করে দিচ্ছি দুদিকেই, তাহলে এইটা হয়ে গেল মাইনাস আর টি ln কেপি, তারপরটা হয়ে গেল মাইনাস আর টি স্কোয়ার ডেল ln কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তারপরেটা হয়ে গেল প্লাস আর টি সাম ওভার আই নিউ আই ln পিআই বাই P0, মানে টি দিয়ে গুণ করে দেওয়ার পর আর কি, এটা হয়ে গেল। আর তারপরেরটা যেটা, তারপরের যে পার্টটা দেখো, এই পার্টটা কি হবে, এইখানে তো আমার মানে এই স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্টের টাইম ডেরিভেটিভ হচ্ছে, এই সরি টেম্পারেচার ডেরিভেটিভ হচ্ছে, তাহলে স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট তো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মানে সেটা তো আমরা জানি, মানে আপাতত স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট এই পার্টিকুলার কেসে, বা টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইমের কথা বলতে হবে না, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই পার্টটা জিরো হয়ে যাবে, এই পার্টটা তো আমার বেসিক্যালি জিরো দিয়ে দেবে, তাহলে এই পার্টটা থাকছে না, এই পার্টটা লেখার দরকার নেই, মানে এই পুরো পার্টটা এটা তো জিরো, তাহলে এই পার্টটা লেখার দরকার নেই, তাহলে শুধু এই জিনিসটাই, এটাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এটা হয়ে গেল। আচ্ছা, আর প্লাস এইখানে হ্যাঁ ম্যাম ওখানে লাস্ট যে টার্মটা আছে ওখানে শুধু প্রেসারের টার্মস আছে, আর স্টয়চিওমেট্রিক টার্মটা আপনি যেটা বললেন টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, আর ওখানে শুধু প্রেসারের টার্ম আছে বলে তো ওটা জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই নেক্সট বলতে যাচ্ছিলাম, যে প্রেশারের টার্ম আছে প্লাস প্রেশার তো কনস্ট্যান্ট আছে, তাহলে সেটা তো জিরো হয়ে যাবে, তাহলে সেটা তো করার কোনো এই নেই। ওটাই নেক্সট বলতে যাচ্ছিলাম।
আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। তাহলে এবার এখান থেকে কি থাকছে, যে মাইনাস RT ln KP, এটাকে আমি জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি আর কি। প্রথমে আগে এই টার্মটা লিখে নিচ্ছি, প্লাস RT সাম ওভার I নিউ I ln PI বাই P0 মাইনাস RT স্কোয়ার ডেল ln KP বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আচ্ছা, এই প্রথম দুটো টার্ম কি? প্রথম দুটো টার্ম সেই ভ্যান টপ রিয়াকশন আইসোথার্ম থেকে, এটা জাস্ট ডেল্টা জি, এই যে উপরে লিখে এসেছি, ডেল্টা জি হচ্ছে মাইনাস RT ln KP প্লাস এই যে ফার্স্ট লাইনটাই দেখো এই পাতার, তাহলে সেইটা মাইনাস RT স্কোয়ার ডেল ln KP বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হলো। আর তাহলে এখান থেকে এবার এটাকে জাস্ট এই RT স্কোয়ার টার্মটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে RT স্কোয়ার ডেল ln KP বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, সেটা ইকুয়ালস টু ডেল্টা জি, আর এই বাঁ দিকের টার্মটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, ডেল্টা জি মাইনাস টি ইন্টু ডেল অফ ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি। আচ্ছা, এটা কি? এই ডেল্টা জি মাইনাস টি ইন্টু এটা কি? এটা হচ্ছে সেই গিভস হেলমস রিলেশন থেকে আমরা জানি, এইটা মানে আবার লেখা যায় ডেল্টা এইচ। কারণ কি? কারণ ফ্রম গিভস হেলমস রিলেশন, এটা ফ্রম গিভস হেলমস রিলেশন থেকে এইটা লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে চলে আসলো যে ওই ডেল ln KP বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি হচ্ছে ডেল্টা এইচ বাই RT স্কোয়ার। এইটাকেই বলা হয় ভ্যান টপ ইকুয়েশন। তার মানে কি? মানে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা ln অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট KP, তার টেম্পারেচার ডিপেন্ডেন্সটা পাওয়া গেল এইটা। তাহলে দিস ইজ দ্য ভ্যান টপ ইকুয়েশন এটা। এবার অ্যাজ এই ডেল্টা এইচ ইকুয়ালস টু কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এটা আমরা জানি। তার মানে এই যে ডেল্টা এইচ মানে বেসিক্যালি এটাকে কিউ পি লিখতে পারি, কিউ পি মানে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। সেই জন্য দিস ইকুয়েশন is often called Van 't Hoff reaction isobar। ঠিক আছে, এটাকে বলে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? ঠিক আছে। আচ্ছা, এটাকে আরেকভাবেও করা যায়, মানে ডিরাইভ করা যায় আর একটু সোজা, এইভাবে করা যায়। সেটা কি? কেমনভাবে? মানে সেটা ডিরেক্টলি, যে আমরা তো জানি যে ফ্রম দ্য definition of equilibrium constant, এই KP ইকুয়ালস টু লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা G0 বাই RT। তাহলে এখান থেকে ln KP হচ্ছে মাইনাস ডেল্টা G0 বাই RT এটা। এইবার এখানে বলছি যে ডিফারেন্সিয়েটিং both sides with respect to temperature at constant pressure। তাহলে এটা ডেল ln KP বাই ডেল টি at constant pressure, সেটা হয়ে যাবে এই আরটা তো কনস্ট্যান্ট, আরটা বাইরে বের করে রাখলাম। তাহলে ডেল ডেল টি অফ ডেল্টা G0 বাই টি at constant pressure এইটা।
আচ্ছা, এটা মানে কি, এটাকে দেখো তো এটা কীভাবে লিখেছি, এটা -1/r ইন্টু এটাকে কীভাবে লেখা, যে ডেল অফ ডেল্টা G0/T বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এরকম লেখা। তো এটা মানে কি, এটাও সেই গিভস হেলমহোল্টজ রিলেশন থেকে, ফ্রম গিভস হেলমহোল্টজ রিলেশন আমরা জানি from Gibbs Helmholtz relations এই ডেল অফ ডেল্টা G0/T বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার মান হচ্ছে মাইনাস ডেল্টা H0/T²। এটা তাহলে এটা যদি ওপরে বসিয়ে দিই তাহলে কি হবে, ডেল ln KP বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস ডেল্টা H0/RT², এটা হবে। তাহলে এইটাই হচ্ছে ভ্যান টপ ইকুয়েশন। এটা এইবার এই এখানে ডেল্টা H0 আছে আর ওখানে ডেল্টা H ছিল, সেই ব্যাপারটা কি, কারণ আমরা জানি যে ফর আইডিয়াল গ্যাসের জন্য ওই ডেল্টা H মানে চেঞ্জ ইন এনথালপি বা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাই না? তাহলে যদি তাহলে ডেল্টা H0 যেটা স্ট্যান্ডার্ড স্টেট সেটাও শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, তাহলে ফর আইডিয়াল গ্যাসের জন্য বলতে পারি যে ডেল্টা H ইকুয়ালস টু ডেল্টা H0। তাহলে ফর আইডিয়াল গ্যাসের জন্য এইটা ডেল্টা H0টাকে ডেল্টা H দিয়েও লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে ভ্যান টপ ইকুয়েশন অর ভ্যান টপ ইকুয়েশন আইসোবার, মানে ভ্যান টপ রিয়াকশন আইসোবার। তাহলে ভ্যান টপ ইকুয়েশন or ভ্যান টপ রিয়াকশন আইসোবার এইটা। তাহলে ফর আইডিয়াল গ্যাস আর এটা আর ওইটাও লিখে দিই যে ফর আইডিয়াল গ্যাস we know that enthalpy is a function of temperature only, therefore we have এই ডেল্টা H0টাই ডেল্টা H, এটা লিখতে পারি। তাহলে এইটা এই লজিকে ওই ওপরটা জাস্ট মানে লিখে দিতেই পারি, ঠিক আছে, হলো। আচ্ছা, এইবার আরেক রকমভাবে এটা করা যায়, মানে আরেক রকমভাবে বলবো না, মানে এখানে আরেকটা জিনিসও করা যায় আর কি, সেটা হচ্ছে ভ্যান টপ। জানি তোমরা এখনো তো ফেজ ইকুইলিব্রিয়াম পড়োনি, তাই তো? ফেজ ইকুইলিব্রিয়াম তো পড়োনি এখনো, কিন্তু যখন এই ফেজ ইকুইলিব্রিয়াম পড়বে না নেক্সট সেমিস্টারেই মনে হয়, বা আমি তোমাদের সিলেবাস এখন একদমই বুঝতে পারি না, যাই হোক কোনো একদিন পড়বে ফেজ ইকুইলিব্রিয়ামটা। তো তখনই একটা ইকুয়েশন পড়বে, দেখবে যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা পড়বে ওই বিভিন্ন ফেজ ডায়াগ্রাম আঁকতে গিয়ে, সেটা হচ্ছে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন পড়বে। তো ওই ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে ভ্যান টপ ইকুয়েশন ডিরাইভ করা যায়, সেগুলো দুটো খুব রিলেটেড আর কি। তো সেইটা আমরা করব, এবং সেটা কার ক্ষেত্রে করব, ওই মানে ইকুইলিব্রিয়াম, অবশ্যই ইকুইলিব্রিয়াম তো হতেই হবে। ওই যখন একটা কনডেন্স ফেজের সাথে মানে সলিড বা লিকুইড ফেজের সাথে ভেপার ফেজে ইকুইলিব্রিয়াম থাকবে, হ্যাঁ, ওই রকম ইকুইলিব্রিয়ামগুলোর ক্ষেত্রে মানে টু ফেজ ইকুইলিব্রিয়ামগুলোর ক্ষেত্রে আর কি এই টাইপ অফ রিয়াকশানগুলো ভ্যালিড হয়। এবং তাহলে সেই টাইপ অফ রিয়াকশানগুলোর জন্যই ওই ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে ভ্যান টপ ইকুয়েশনে বা ভ্যান টপ রিয়াকশান আইসোবারে কী করে আসা যায় সেটা একটু দেখবো। তাহলে এইটা একটা মনে হয় পরীক্ষায় আসে আর কি, এই প্রশ্নটা আমার যতদূর মনে আছে, যে ভ্যান টপ ইকুয়েশন from Clausius Clapeyron equation.
এটা, ঠিক আছে। তাহলে এটার জন্য যা বললাম যে কনসিডার অ্যান ইকুইলিব্রিয়াম, যখন এই টাইপ অফ টু ফেজ ইকুইলিব্রিয়াম গুলো থাকে আর কি, যে একটা কনডেন্স ফেজ আছে, সলিড বা লিকুইড হতে পারে, সেখান থেকে সেটা একটা ভেপার ফেজের সাথে ইকুইলিব্রিয়ামে আছে, মানে তার নিজের ভেপার ফেজের সাথে ইকুইলিব্রিয়ামে আছে, এরকম অবস্থায় আর কি। যেমন হচ্ছে যেটা বলছি যে সলিড ভেপার মানে সাবলিমেশন, বা হচ্ছে লিকুইড ভেপার, এরকম এই টাইপ অফ টু ফেজ ইকুইলিব্রিয়ামগুলোর ক্ষেত্রে ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন কি হয় এই টাইপ অফ ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে? ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশনটা দেখতে এরকম হয় যে ডি ln p বাই p0 বাই dt ইকুয়ালস টু ডেল্টা এইচ বাই RT স্কোয়ার, এরকম দেখতে হয়, ঠিক আছে। যেখানে ওই পিটা হচ্ছে ভেপার প্রেশার, আর P0 হচ্ছে 1 বার, এইটা। তাহলে এবার এবার এই টাইপ অফ রিয়াকশনগুলোর ক্ষেত্রে এই কনডেন্স ফেজ ভেপার ফেজ এই রিয়াকশন মানে এরকম টু ফেজ ইকুইলিব্রিয়ামগুলোর ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা কিভাবে লিখব? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যান বি written as Kp equals to, এইভাবে লিখতে পারি যে অ্যাক্টিভিটি অফ ভেপার, মানে প্রথমে ইন টার্মস অফ অ্যাক্টিভিটি লিখছি, বাই অ্যাক্টিভিটি অফ কনডেন্স ফেজ, এইটা। আচ্ছা, और এখান থেকে এই অ্যাক্টিভিটি অফ কনডেন্স ফেজ আমরা কি জানি, এটা জেনারেলি 1 হয়, তাহলে এটাকে লিখতে পারি, আর অ্যাক্টিভিটি অফ ভেপারটাকে লিখতে পারি ওই পি প্রেশার অ্যাক্টিভিটিটাকে পি বাই P0 এইভাবে লিখতে পারি, আর এটা জেনারেলি 1 হয় এইভাবে। আচ্ছা, আর পি বাই P0কে এইভাবে কেন লিখছি এটাও একটা ব্যাপার আছে। পি বাই P0 কেন, মানে অ্যাক্টিভিটি মানে আমরা কি লিখি, অ্যাক্টিভিটি আমরা লিখি হচ্ছে গামা ইন্টু পি। এবার ফর আইডিয়াল গ্যাস বা আইডিয়াল সলিউশন বা আইডিয়ালি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে কি হয়, গামাটা 1 হয়। ফর আইডিয়াল গ্যাস বা আইডিয়াল সলিউশন গামা হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে অ্যাক্টিভিটিটা হয়ে যায় পি তো হয় না, এটা পি বাই P0 লেখা উচিত, তাহলে এটা পি বাই P0 হয়ে যায়, তাহলে সেটাই লিখেছি এখানে, তাই তো। তাহলে এখানে আলটিমেটলি কি থাকছে, ওর এই কেপিটা হচ্ছে পি বাই P0 হলো, তাহলে সেটা যদি হয় তাহলে এটাকে এই উপরের ইকুয়েশনে বসিয়ে দাও, এই উপরের যে ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশনে যদি বসিয়ে দিই, দেন উই গেট যে ডি ln Kp by dt ln Kp by dt equals to delta H by RT স্কোয়ার, এইটা। তাহলে এটাই তো ছিল ভ্যান ডের রিয়াকশন মানে ভ্যান ডের equation or Van der reaction isobar. This is the Van der equation or Van der reaction isobar, এটা ঠিক আছে। হ্যাঁ, ডেল থেকে ডি কি করে গেল, না উপরে ডেল লিখেছিলেন না আপনি? না এটা ডেল থেকে তুমি ডেল দিয়েও লিখতে পারো, অসুবিধা নেই তো। মানে ডেল আর ডি এর মধ্যে তফাৎটা কি, ডেলটা পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে তোমার এখানে পার্শিয়াল ডেরিভেটিভ, তোমার তো এখানে একটাই কনস্ট্যান্ট মানে প্রেশারটাই কনস্ট্যান্ট আছে। আমি ডি দিয়ে লিখেছি, তার কারণ হচ্ছে যখন এই ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন যদি যখন ডিরাইভ করবে তখন ওখানে দেখা যাবে যে ওটা পুরো ডেল ডি করেই লেখা হয়, কারণ ডেলটা কখন দরকার হয়, যখন আমার মাল্টি ভ্যারিয়েবল কোনো ডেরিভেশন আছে বা মাল্টি ভ্যারিয়েবল ডিফারেন্সিয়েশন করছি, তখন আমার পার্শিয়াল ডেরিভেটিভের দরকার হয়, তাই না।
এবার আমার যখন সিঙ্গেল ভ্যারিয়েবল তখন তো আমি ডি দিয়েও লিখতে পারি। তো সেই জন্য আমি ক্লসিয়াস ক্যালকুলেশন যখন করি তখন নর্মালি ডি দিয়েই লেখা হয়, ওটাকে ডেল দিয়েও লিখতে পারি, কোনো অসুবিধা নেই, বাট নর্মালি ডি দিয়ে লেখা হয়। তো সেইভাবেই লিখে এসেছি আমি, সেখান থেকে ডিটা আসছে। এবার এইটা মানে ভ্যান ডার ইকুয়েশন, মানে ওখানে মানে তুমি ডেলটাকে ডি দিয়েও লিখতে পারতে, কারণ এখানে তো একটাই ভ্যারিয়েবল, এখানে শুধু মানে প্রেশারটাই কনস্ট্যান্ট আছে এবং টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করছো। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে উল্টোটাও করতে পারা উচিত আর কি, যে ডিরাইভ Clausius-Clapeyron equation from Van der equation। এটা ঠিক উল্টো উল্টো দিকে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখবে বাড়িতে একটু। আচ্ছা আচ্ছা, এবার হলো তাহলে ভ্যান ডার রিয়াকশন আইসো বার হলো। এবার নেক্সট আর একটা জিনিস মানে করা যায় বা করতে হয়, সেটা হচ্ছে ভ্যান ডার রিয়াকশন আইসো কোর যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে কিভাবে হবে। তাহলে সেটাকে কিভাবে হবে, নেক্সট হচ্ছে ভ্যান ডার রিয়াকশন আইসো কোর, এইটা বের করা যায় এখান থেকে, যে উই নো ওই কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু C0 RT বাই P0 টু দি পাওয়ার ডেল্টা নিউ, এই রিলেশনটা থেকে। তাহলে এইটা লিখে দিলাম প্রথমে। আচ্ছা, এবার দুপাশে তুমি কে এলএন নাও, তাহলে এলএন কেপি হচ্ছে এলএন কেসি প্লাস ডেল্টা নিউ এলএন টি আর প্লাস ডেল্টা নিউ এলএন C0 আর বাই P0, এভাবে আলাদা করে নিলাম। এইবার ডিফারেন্সিয়েটিং both sides with respect to T at constant pressure। এটা মানে ধরো তুমি যদি এরকম করতে, আমি যদি এরকম করতাম যে ডিফারেন্সিয়েটিং মানে প্রথমে আমি উইথ রেসপেক্ট টু টি ডিফারেন্সিয়েট করছি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তারপরে উইথ রেসপেক্ট টু পি ডিফারেন্সিয়েট করছি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। যেমন হচ্ছে আমরা হচ্ছে ওই মানে স্টেট ফাংশনগুলো লেখার ক্ষেত্রে যেমন লিখি না, যদি ধরো একটা আমার মানে জেড আছে, জেড হচ্ছে একটা স্টেট ফাংশন উইচ ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে ডেল্টা ডি জেড লিখতে পারি ডেল জেড ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই ডিএক্স, যেভাবে বা ডেল জেড ডেল ওয়াই প্লাস ডেল জেড ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স ডিওয়াই যখন লিখি তখন কিন্তু পার্শিয়াল মানে ডেল ডেল করেই লিখি, কারণ ওটা জানি যে দুটো ভ্যারিয়েবলই প্রথমে একটা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি আর একটাকে কনস্ট্যান্ট রাখছি, এবং তার সাথে সাথেই সাইমালটেনিয়াসলি আবার মানে তার পরপরই আবার উল্টোটা করবো আর কি। সেক্ষেত্রে আমরা ওই পার্শিয়াল দিয়ে লিখি এরকম। এবার এই পার্টিকুলার কেসে তো জানি যে শুধু টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, যেখানে প্রেশারটা কনস্ট্যান্ট আছে, সেই জন্য তুমি এখানে ডি দিয়েও লিখতে পারো, মানে পার্শিয়াল করেও লিখতে পারি, ডি দিয়েও লিখতে পারি। তো মানে ওটার জন্য দুটো চেঞ্জ কিছু হচ্ছে না, দুটো একই আছে, একই আর কি। তাহলে এখানেও আমি ওই টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, প্রেশারটা কনস্ট্যান্ট আছে এবং আমি অন্যটা তো করছি না, তো আমি ডি দিয়েও লিখতে পারি। বাট জেনারেলি লোকে ডেল দিয়েই লেখে, এটা ডেল দিয়ে দেখতে অভ্যস্ত সেরকম, সেই জন্য এটাই লিখছি। তাহলে ডেল এলএন কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, সেটা কি হবে ডেল এলএন কেসি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার প্রথমটা হবে, তারপরেরটা হচ্ছে ডেল্টা নিউ বাই টি হয়ে যাবে জাস্ট, মানে এলএন টি এর ডেরিভেটিভ 1/t, আর ডেল্টা নিউটা তো মানে কনস্ট্যান্ট টেম্পারেচার ডিপেন্ডেন্সি নেই, এটা হয়ে যাবে। আর পরের পার্টটা একই রকম, ডেল্টা নিউটা টেম্পারেচার ডিপেন্ডেন্সি নেই, আর এই C0 আর P0 এটা পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে ওটা 0 হয়ে যাবে, তাহলে শুধু এটা থাকবে। তাহলে এখান থেকে ডেল এলএন কেসি বাই ডেল টি at constant P equals to
মানে এই কেসিটাকে বাঁ দিকে লিখে নিলাম, আর এই ডেল এল এন কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মানে কি একটু আগেই করে এসেছি, ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার, এইটা মাইনাস ডেল্টা নিউ বাই টি, এইটা। আচ্ছা, এবার এটাকে লেখো তো, এটা কি হবে, এটাকে যদি নিচে আমি আর টি স্কোয়ার লিখে দিই, তাহলে এটা হচ্ছে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা নিউ ইন্টু আর টি, এইটা। আচ্ছা, এই ডেল্টা এইচ মাইনাস ডেল্টা নিউ ইন্টু আর টি, এটা মানে কি, এটা হচ্ছে সেই ওই আমরা যখন ইয়ে পড়েছিলাম, থার্মোকেমিস্ট্রি পড়েছিলাম, তখন এইটা মানে ডেল্টা ই মানে ডেল্টা ইউ আর কি, আর টি স্কোয়ার। কারণ আমরা জানি যে ওই মানে এখান থেকে ওটা লিখতে পারি যে ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা নিউ আর টি, মানে এটা আমরা জানি, সরি সরি, এটা লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল, তাহলে ডেল এল এন কেসি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পিটা, এটা হয়ে গেল। ডেল্টা ইউ বাই আর টি স্কোয়ার, এইটা। এবার এখানে যেহেতু অ্যাজ ওই মানে ডেল্টা ইউটাকে আবার লিখতে পারি কিউ ভি, তার মানে দিস ইকুয়েশন is often called Van 't Hoff reaction isochore, এইটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই কতগুলো জিনিস আর কি বলার ছিল আগের দিনের ক্লাসের কন্টিনিউশন হিসেবে, এই অবধি একটা পাঠ হলো। আচ্ছা, এবার এগুলোকে কাজে লাগিয়ে আমাদের এবার কতগুলো জিনিস বুঝতে হবে। তাহলে মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বিভিন্ন প্যারামিটারের ওপর কীভাবে ডিপেন্ড করে, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো ডিপেন্ড করতে পারবে না, শুধুমাত্র টেম্পারেচারের ওপরেই ডিপেন্ড করে, বাকি যাই চেঞ্জ হোক না কেন, বাকি যে কোনো প্যারামিটারই অফ দ্য রিয়াকশান চেঞ্জ হোক না কেন, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই থাকবে। কিন্তু কোনোভাবে তো ব্যাপারটাকে মানে কিছু একটা চেঞ্জ হয়তো হলো, কোনো একটা রিয়াকশান মিডিয়ামে কিছু একটা চেঞ্জ করা হলো বা চেঞ্জ হলো, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট থাকবে। তাহলে সেই জিনিসটাকে তো, যে চেঞ্জটা হলো সেই চেঞ্জটাকে তো মিনিমাইজ করতে হবে, আর সেই চেঞ্জটাকে মিনিমাইজ করতে হবে, সেই চেঞ্জের এফেক্টটাকে তো মিনিমাইজ করতে হবে, কারণ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই থাকবে। তাহলে কিছু না কিছুভাবে অন্য কিছু করে ব্যাপারটাকে সাপ্রেস করতে হবে যে চেঞ্জটা হলো। তাহলে সেই জিনিসটা মানে সেই এই পুরো মানে প্রসেসটা বা এই পুরো এফেক্টটা যেভাবে বোঝা যায় সেটাকে বলে লা শাতেলিয়ার প্রিন্সিপাল। তো এই লা শাতেলিয়ার প্রিন্সিপালটা একটু দেখবো, প্রথমে স্টেট করবো এবং তারপরে একটা একটা করে বোঝার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি মানে বিভিন্ন প্যারামিটারগুলো মানে একটা একটা করে প্যারামিটার ধরে দেখবো চেঞ্জ হলে মানে ইকুইলিব্রিয়ামের ওপর কী এফেক্ট পড়ে, তার জন্য ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট হয়, কীভাবে কী হয়, সেই ব্যাপারগুলো বুঝবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা শুরু করা যাক। তাহলে লা শাতেলিয়ার প্রিন্সিপাল। এটা আচ্ছা, তাহলে লা শাতেলিয়ার প্রিন্সিপালের স্টেটমেন্টটা কেমন, স্টেটমেন্টটা কিছুটা এরকম যে কনসিডার a reversible reaction where consider reversible reaction which is in equilibrium if the external pressure external not only pressure, external লিখি ধরো প্যারামিটার্স, say concentration of
reactants or products, concentration of reactant or products, তারপরে টেম্পারেচার, তারপরে প্রেশার, তারপরে প্রেজেন্স অফ ইনার্ট গ্যাস বা গ্যাসেস আর কি, প্রেজেন্স অফ ইনার্ট গ্যাস অর গ্যাসেস এটসেট্রা which controls the equilibrium is changed, then the reaction will orient itself in such a way বা such a direction, in such a way that the effect of change can be minimized. এইটাই হচ্ছে the statement of Le Chatelier principle। যে কি বলছে, যে consider a reversible reaction which is in equilibrium if the external parameter যেমন হচ্ছে concentration of reactant or product, temperature, pressure, presence of inert gas or gases etc. which controls the equilibrium is changed, then the reaction will orient itself in such a way বা in such a direction that the effect of change can be minimized। ঠিক আছে, তাহলে this is the Le Chatelier প্রিন্সিপাল। এটা ঠিক আছে, তাহলে একটা একটা করে দেখা যাক। তাহলে প্রথমে হচ্ছে এফেক্ট অফ কনসেন্ট্রেশন, মানে এখানে যেভাবে লিখেছি সেইভাবে একটা একটা করে দেখা যাক। তাহলে প্রথমে হচ্ছে এফেক্ট অফ কনসেন্ট্রেশন, এটা কি হবে, এটা তাহলে এটা ডিরেক্টলি ভ্যান ডার রিঅ্যাকশন আইসোথার্ম, মানে ভ্যান ডার রিঅ্যাকশন আইসোথার্ম থেকে ডিরেক্টলি বোঝা যাবে। তাহলে কনসিডার a typical reaction, ওই নিউ এ প্লাস নিউ বি প্লাস ডট ডট থেকে নিউ ডি প্লাস নিউ ই প্লাস এটা তৈরি হচ্ছে। তাহলে ভ্যান ডার রিঅ্যাকশন আইসোথার্মটা দেখতে কেমন হবে, মানে কেমন হয় আর কি, ডেল্টা জিটা হচ্ছে মাইনাস RT-ln কে এ দিয়ে লিখি, আর প্লাস এদিকে হয় হচ্ছে RT-ln কিউ হয়, যেখানে ওয়ার এই কিউটা অ্যাক্টিভিটি অফ ডি at equilibrium to the power nu d, activity of E at equilibrium to the power nu A dot 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 by activity of A at equilibrium to the power nu E, activity of B at equilibrium to the power nu B dot dot dot, এটা হয়। ও বাবা, এটা হয়, হ্যাঁ এটা অ্যান্ড কি এটা হচ্ছে, ও সরি এটা আমি তো ভুল করলাম, তোমরা বলছো না কেন, এটা ভুল করলাম তো, এটা কে লিখে দিই, হ্যাঁ মানে আমি কিউটাকে কে ওটিতে লিখে দিচ্ছি এইটা,
আর এবার কিউটাকে লিখি, তাহলে এইটা হয় হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি এইটা। আর এইবার আমি কিউটাকে লিখি, অ্যান্ড কিউ হচ্ছে ওই অ্যাক্টিভিটি অফ ডি টু দি পাওয়ার নিউ ডি অ্যাট এনি আরবিট্রারি কনসেন্ট্রেশন বাট অ্যাট এনি আরবিট্রারি টাইম আর কি। তাহলে নিউ ই আর কে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়ামে। আর এই কিউটা হচ্ছে কি রিয়াকশন কোশেন্ট, সেটা হচ্ছে অ্যাট এনি আরবিট্রারি টাইম অ্যাট এনি আরবিট্রারি কনসেন্ট্রেশন, এইটা বলতে পারি। তাহলে এইটা বাই এ এ টু দি পাওয়ার নিউ এ আর এ বি টু দি পাওয়ার নিউ বি, এইটা। আচ্ছা, এবার অ্যাট ইকুইলিব্রিয়াম কি হয়, আমরা জানি যে অ্যাট ইকুইলিব্রিয়ামে ডেল্টা জি টা জিরো হয়, তার মানে কিউ ইকুয়ালস টু হবে হচ্ছে কে এ। অ্যাট ইকুইলিব্রিয়ামে যখন ডেল্টা জিটা জিরো, তখন আমি কিউটাকে লিখতে পারি অ্যাট ইকুইলিব্রিয়াম, তার মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশন বা প্রেশার যাই বলো না কেন, এটা ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, ইকুইলিব্রিয়াম অ্যাক্টিভিটি, ইকুইলিব্রিয়াম প্রেশার দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তখন কিউটাই হয়ে গেল কে, এটা হয়ে যাবে। আচ্ছা, এবার এইরকম অবস্থাতে তোমার ডেল্টা জিটা তো এখানে জিরো হয়ে গেল, এইটা তো তাহলে তাহলে কি ওই কিউটা কে হবে। আচ্ছা, এবার যদি আমি রিঅ্যাক্ট্যান্ট অ্যাড করি, মানে যদি আমি ধরো রিঅ্যাক্ট্যান্ট যদি অ্যাড করি বা প্রোডাক্টটাকে যদি সরিয়ে নিই, মানে রিঅ্যাক্ট্যান্ট অ্যাড করলাম অথবা কিছু প্রোডাক্টকে সরিয়ে নিলাম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে, তাহলে রিঅ্যাক্ট্যান্ট যদি অ্যাড করি তাহলে আমার এখানে কি হবে, দেখো তো এই কিউটা আছে হচ্ছে প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, তাহলে রিঅ্যাক্ট্যান্ট যদি অ্যাড করতে থাকি তাহলে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়বে, তার মানে কিউটা কমবে, কিউটা কমবে। তাহলে কিউটা যদি কমে, তাহলে এবার এই ইকুয়েশন থেকে দেখো কিউ যদি কমে তাহলে ডেল্টা জিটা আরও বেশি নেগেটিভ হবে, তাহলে ডেল্টা জি আরও বেশি নেগেটিভ হবে মানে কি, মানে ফরওয়ার্ড রিয়াকশন হবে, তার মানে অনেক বেশি আর কি, তার মানে অনেক বেশি বেশি রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হবে। তার মানে কি হলো ব্যাপারটা, তার মানে আমি রিয়াক্ট্যান্ট অ্যাড করছি, তাহলে রিয়াক্ট্যান্ট অ্যাড করছি বা মানে রিয়াকশন মিডিয়ামে রিয়াক্ট্যান্ট অ্যাড করছি বা রিয়াকশন মিডিয়াম থেকে প্রোডাক্টটা যদি রিমুভ করে নিই, তাহলে ইকুইলিব্রিয়াম ডিরেকশনটা ডান দিকে শিফট করবে, মানে আরও বেশি বেশি করে প্রোডাক্ট তৈরি হবে যাতে করে রিয়াকশন অ্যাড করছি বা ওদিক থেকে যে প্রোডাক্টটাকে রিমুভ করে নিলাম, এই মানে সেই ব্যাপারটা সাপ্রেসড হবে বা মিনিমাইজড হবে কিভাবে, যে আরও বেশি বরং রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হবে, করে নিয়ে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে ফিক্সড রাখার চেষ্টা করবে। এটা বুঝতে পারলে? বুঝতে পারলে? মানে ইফ reactants are added and or products are removed at constant temperature, then delta G becomes negative। মানে দেখো এই ইকুয়েশন ভ্যান ডের রিয়াকশন আইসোথার্ম থেকে দেখো যে আমার যদি আমি রিয়াক্ট্যান্ট অ্যাড করি তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, মানে অ্যাট এনি আরবিট্রারি টাইমে আমি যদি রিয়াক্ট্যান্ট অ্যাড করি তাহলে আমার তো কিউ ডিক্রিজ করবে, মানে এই যে এই লাইনটা এখন মানে এই লাইনটা এখানে দেখার দরকারই নেই, এটা দেখতে হবে না। হ্যাঁ, এইটার সাথে যেন কোনোভাবে রিলেশন মনে হচ্ছে আর কি, ওরকম কোনো ব্যাপার না। তুমি এই ইকুয়েশনটা থেকে দেখি, এইটা থেকে দেখো যে যদি আমি রিয়াক্ট্যান্ট অ্যাড করি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে তাহলে আমার এখানে কি হবে, আমার এখানে তো কিউটা ডিক্রিজ করবে, তাহলে দেন এখানে আগে লিখি যে কিউ ডিক্রিজ করবে, তাহলে এখানে কি হবে, দেন কিউ ডিক্রিজেস, কারণ কিউটা কি প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, এবার রিয়াক্ট্যান্টটা বেড়ে যাচ্ছে তার মানে কিউ ডিক্রিজ করছে, তাহলে কিউ যদি ডিক্রিজ করে তাহলে ডেল্টা জিটা তো আরও বেশি নেগেটিভ হবে, কারণ এখানে একটা মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে কিউ কমছে মানে এলএন কিউ কমছে, তাহলে মাইনাস আর টি এলএন কে এটা তো বাড়তে পারবে না, তাহলে এইটা যদি ডিক্রিজ করে তাহলে সামহাও আমাকে আর টি এলএন কে এটাকে তো ঠিক রেখে দিতে হবে, তাহলে ডেল্টা জিটাকে আরও বেশি নেগেটিভ হবে, তাহলে ডেল্টা জি যদি আরও বেশি নেগেটিভ হয় তার মানে তার মানেটা কি হতে হবে, তার মানে দেন delta G becomes negative and সেটা মানে হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন
takes place spontaneously, sporar reaction takes place spontaneously, that is more and more reactants will be converted into product. এটা বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হবে। আর অন্যদিকে যদি অন দ্য আদার হ্যান্ড যদি উল্টোটা করি, মানে যদি প্রোডাক্ট অ্যাড করি আর রিয়াক্ট্যান্টকে সরিয়ে নিই, তাহলে কি হবে? ইফ প্রোডাক্টস আর অ্যাডেড, যদি এটা হয় তাহলে কিউটা বাড়বে। যদি প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট তাহলে কিউ বাড়বে। তাহলে এখানে কিউ যখন বাড়বে, মানে কিউ বাড়তেই থাকবে, তখন ডেল্টা এসটা পজিটিভ হয়ে যাবে। এই যেটা তো প্লাস, তাহলে ডেল্টা এসটা পজিটিভ হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল? আর অ্যাডেড অ্যান্ড মানে প্রোডাক্টস আর অ্যাডেড অর reactants are removed, Q increases, reaction quotient increases, তার মানে যেটা হচ্ছে ডেল্টা জিটাকে গ্রেটার দেন 0 করে দেবে, ডেল্টা জিটাকে গ্রেটার দেন 0 করে দেবে, যেটা মানে হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস, মানে ডেল্টা জিটা গ্রেটার দেন 0 মানে ফরওয়ার্ড রিয়াকশন নন স্পন্টেনিয়াস হয়ে যাবে, বাট ব্যাকওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস স্পন্টেনিয়াসলি। যেটা মানে হচ্ছে মোর অ্যান্ড মোর প্রোডাক্টস will be converted into reactants। এটা হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই কনসেন্ট্রেশনের এফেক্ট, এইভাবে হবে। আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচারটা দেখা যাক। এফেক্ট অফ টেম্পারেচারে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ওপর এফেক্ট থাকবে, কারণ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। বাকি সবকটা ক্ষেত্রেই দেখা যাবে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কোনোভাবে এফেক্টেড হবে না, মানে যাই চেঞ্জ হোক না কেন, যেভাবেই হোক না কেন, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট রাখতে হবে। তার জন্য বাকি যেদিকে যেভাবে ডিরেকশন, মানে ইকুইলিব্রিয়াম ডিরেকশনটাকে যেদিকে নিয়ে যেতে হবে সেদিকে যাবে, এবং সেরকমভাবে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট তৈরি হবে। কিন্তু টেম্পারেচারের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, তার উপরে এবার ডিরেক্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ওপর কি এফেক্ট সেটাই দেখবো। তো সেটা কি দিয়ে দেখবো? অবশ্যই ভ্যান টাউ রিয়াকশন দিয়ে, ভ্যান টাউ রিয়াকশন আইসোবার বা ভ্যান টাউ ইকুয়েশন, যেটা একটু আগে এক্ষুনি করে আসলাম, সেটা দিয়ে দেখতে হবে। আচ্ছা, এবার সেটা দেখতে মানে ওই ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার এটা দিয়ে দেখতে হবে। তাহলে সেখানে ওই ডেল্টা এইচটা এবার কেমন হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। ডেল্টা এইচটা কেমন হচ্ছে সেটা আমরা কি জানি, আমরা এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক এই রিয়াকশন, তাহলে ডেল্টা এইচ নেগেটিভ হলে একরকম হবে, মানে এক্সোথার্মিক রিয়াকশনগুলোর ক্ষেত্রে একরকম হবে, আর এন্ডোথার্মিক রিয়াকশনগুলোর ক্ষেত্রে একরকম হবে, এটাই। ঠিক আছে, তাহলে এটাই জাস্ট বলে দেওয়া। তাহলে ফ্রম ভ্যান টাউ ইকুয়েশন ডি ln kp বাই ডিটি হচ্ছে ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার এইটা। তাহলে প্রথমে কেস 1 ধরো, এক্সোথার্মিক রিয়াকশন ডেল্টা এইচটা হচ্ছে লেস দ্যান 0 হয়, তাহলে সেক্ষেত্রে ওই ডি ln কেপি বাই ডিটি, যেটা হচ্ছে ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার, তাহলে সেটা লেস দ্যান 0 হয়ে যাবে।
তার মানে ডি এলএন কেপি বাই ডিটি, এটা মানেটা কি? এটা মানে তো বেসিক্যালি যদি এলএন কেপি ভার্সেস টেম্পারেচার প্লট করো তার স্লোপটা, তাহলে স্লোপ যদি নেগেটিভ হয় তার মানে কি? তার মানে বেসিক্যালি টেম্পারেচার বাড়লে এলএন কেপি বা কেপি যেটা সেটা ডিক্রিজ করবে বা উল্টোটা, তাই তো? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে উইথ ইনক্রিজ ইন temperature ln kp as well as kp decreases, এটা হয়। আর তাহলে ln kp as well as kp decrease করছে মানে তার মানে এক্ষেত্রে কি হচ্ছে? ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিক্রিজ করছে, তার মানে কি? তার মানে রিয়াকশনটা উল্টো দিকে যেতে চাইছে, তার মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস। তার মানে এইটা মানে হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস এটা, আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস, আর উইথ এটা একটা, আর একটা হচ্ছে উইথ ডিক্রিজ ইন টেম্পারেচার, সেটা হবে হচ্ছে ln kp as well as kp increases, যেটা মানে হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন হবে, এটা হবে। আর নেক্সট হচ্ছে কেস 2, যেটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন, এটার জাস্ট উল্টোগুলো হবে। এন্ডোথার্মিক রিয়াকশন যার জন্য ডেল্টা এইচটা গ্রেটার দ্যান 0 হয়, তাহলে সেক্ষেত্রে ডি এলএন কেপি বাই ডিটি ইকুয়ালস টু ডেল্টা এইচ বাই আরটি স্কোয়ার, সেটা গ্রেটার দ্যান 0 হবে। তাহলে সেক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে প্রেশার বাড়লে মানে তোমার টেম্পারেচার বাড়লে এলএন কেপিটা বাড়বে, তার মানে প্রথম মানে টেম্পারেচার বাড়লে ফরওয়ার্ড রিয়াকশন হবে, আর টেম্পারেচার কমলে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। তাহলে এটার ক্ষেত্রে জাস্ট একটাই লিখে রাখছি, মানে বাকি তো বোঝাই যাচ্ছে আর কি। তাহলে উইথ ইনক্রিজ in temperature Kp as well as ln Kp increases, যেটা মানে forward reaction takes place, ঠিক আছে? তাহলে এই হচ্ছে টেম্পারেচার এফেক্টটা কম্পারেটিভলি ইজিয়ার আর কি এটা। আচ্ছা, আর হচ্ছে প্রেশার আর ইনার্ট গ্যাসের এফেক্টটা বলে দিই, হ্যাঁ বলে দিলেই আজকে হয়ে যাবে, এটা শেষ করে দিই, এটা আর করছি না, মানে এখনও তো বেশিক্ষণ হয়নি, হ্যাঁ তো এটা শেষ করে দিই। আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে এফেক্ট অফ প্রেশার, এইটা। আচ্ছা, এফেক্ট অফ প্রেশারটা কী করে করব? কেপিটাকে একটু লিখি ভালো করে। তাহলে কেপি হয় হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম P0 টু দি পাওয়ার নিউ ডি আর কি, পার্শিয়াল প্রেশার অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই P0 টু দি পাওয়ার নিউ ই ডট by partial pressure of A at equilibrium by P0 to the power nu A, partial pressure of B at equilibrium by P0 to the power nu B, এটা হবে। আচ্ছা, এবার এই পার্শিয়াল প্রেশার মানে মোল ফ্র্যাকশন দিয়ে লিখতে পারি, যে মানে মোল ফ্র্যাকশন অফ ডি mole fraction of D at equilibrium into total pressure
by P0 to the power nu d, mole fraction of E at equilibrium into total pressure by P0 to the power nu E by mole fraction of A at equilibrium by P0 to the power nu A, mole fraction of B at equilibrium into P by P0 to the power nu B, এটা এরকম। আচ্ছা, এটা আচ্ছা, এবার এই মোল ফ্র্যাকশনটাকে আমরা কিভাবে লিখতে পারি? মোল ফ্র্যাকশন মানে আমরা কি জানি, নাম্বার অফ মোলস অফ ধরো ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই এন টোটাল, এইভাবে লিখতে পারি। এটা টু দি পাওয়ার নিউ ডি, তারপরে নাম্বার অফ মোলস অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই এন টোটাল টু দি পাওয়ার নিউ ই বাই, এটা আসলে নিচে লিখলে ভালো হতো, হ্যাঁ আমি এখানে লিখছি, হ্যাঁ এটা মানে বাই করে নিচে লিখছি আর কি। তাহলে এন এ অ্যাট ইকুইলিব্রিয়াম বাই এন টোটাল টু দি পাওয়ার নিউ এ, তারপরে এন বি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই এন টোটাল নিউ বি, এখানে আছে এইখানে আছে, এইটা ইনটু এইদিকে কি থেকে যাচ্ছে, এইদিকে থেকে যাচ্ছে যে পি বাই P0 টু দি পাওয়ার ডেল্টা নিউ, এটা থেকে যাচ্ছে। আচ্ছা, এর পরের লাইন এটা কি হবে, এই এন টোটালগুলো যদি বাইরে বের করি, এন টোটালটাও তো কনস্ট্যান্ট, যদি আমি বাইরে থেকে কিছু অ্যাড না করি তাহলে এবার কিছু তুলে না নিই তাহলে এন টোটালটাও তো কনস্ট্যান্ট, তাহলে এন টোটালটাকেও আমি বাইরে বের করে নিয়ে ওই ডেল্টা নিউ এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে যে এন ডি অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ডি, এন ই অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ই ডট 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 বাই এন a to the power nu a at equilibrium into n b at equilibrium to the power nu b dot dot dot, এইটা আর এইখানে আমার থেকে গেল p by n total into p0 to the power delta nu, এটা থেকে যাচ্ছে। আচ্ছা, এবার এইটাকে এই যে এইটাকে এই প্রথম পার্টটাকে মানে এইদিকে আমার কেপি আছে আর এই পার্টটাকে আমি লিখছি কে এন, সেই কে এনটা হচ্ছে আর একটা মানে সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টাইপের, যেমন কে এক্স হয়েছিল তেমন আর কি, এটা কে এন ধরো লিখলাম, করে এইটা ইন্টু এই পি বাই এন টোটাল ইন্টু P0, এইটা টু দি পাওয়ার ডেল্টা নিউ, ধরো এরকম একটা রিলেশন পাওয়া গেল, এইটা এটা পাওয়া গেল। আচ্ছা, এইবার এই তাহলে এই ইকুয়েশনটা কিসের উপর ডিপেন্ড করে গেল, যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে আমি শুধুমাত্র এখানে প্রেশারের এফেক্ট দেখব, তাহলে বাকি সবকটা আর বাকি সব প্যারামিটার কনস্ট্যান্ট, তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই ইকুয়েশনটা দেখো তো এখানে আরেকটা ভ্যারিয়েবল আছে, সেটা মানে প্রেশারটাকে তো চেঞ্জ করব সেটা ঠিক আছে, সেটা ছাড়াও মানে ইকুয়েশনটা কেমন, রিয়াকশনটা কোন রিয়াকশন সেটার উপরে এটা কিভাবে ডিপেন্ড করে যাচ্ছে, ডেল্টা নিউ দিয়ে, মানে ডেল্টা নিউটা কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে না জিরো হবে, সেইটার উপর ডিপেন্ড করেও কিন্তু মানে সেটার উপর কিন্তু প্রথমে ডিপেন্ড করছে, সেটার উপর একটা ডিপেন্ডেন্সি থাকবে আমি বলতে চাইছি, কারণ ডেল্টা নিউটা কেমন হবে সেইভাবেই পুরো জিনিসটা কন্ট্রোল হবে, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে সেটা একটা একটা করে দেখা যাক, যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার যদি ডেল্টা নিউটা পজিটিভ হয় গ্রেটার দ্যান জিরো যদি হয় তাহলে কি হবে, যেমন হচ্ছে ধরো এই রিয়াকশনটার ক্ষেত্রে, যেমন এই রিয়াকশনের ক্ষেত্রে যে PCl5 থেকে ধরো PCl3 প্লাস Cl2 এটা হচ্ছে, এটার ক্ষেত্রে তো ডেল্টা নিউ কত, এটার ক্ষেত্রে ডেল্টা নিউ 1 পজিটিভ গ্রেটার দ্যান জিরো, তাহলে এই টাইপ অফ রিয়াকশনগুলোর ক্ষেত্রে কি হবে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে, দেখো তো ডেল্টা নিউটা পজিটিভ, তার মানে এটা কেপি ইকুয়ালস টু কে এন ইন্টু পি বাই মানে এটা হবে মানে পজিটিভ আর কি, তার মানে এবার এইখানে আমি এটাকে বলছি, এটাকে আসলে এইভাবে লিখতে হতো যে কে এন
এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আর পি বাই এন টোটাল ইন্টু পি জিরো, এইটা টু দি পাওয়ার ডেল্টা নিউ, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড টার্ম, এটা এটা। আচ্ছা, এবার প্রেশার যদি আমি চেঞ্জ করি, কেপি তো চেঞ্জ হবে না, কেপিটা আমার ফিক্স থাকবে। তাহলে এবার যদি আমি এখানে প্রেশারটাকে বাড়াই, তার মানে আমার সেকেন্ড টার্মটা বাড়ছে, কারণ ডেল্টা নিউটা যেহেতু পজিটিভ, সেকেন্ড টার্মটা বাড়ছে, তাহলে ফার্স্ট টার্মটাকে কমতে হবে। এবার ফার্স্ট টার্মটার দিকে তাকাও, ফার্স্ট টার্মটা কমছে মানে কি, তার মানে উপরের পার্টটাকে কমতে হবে, তার মানে প্রোডাক্টের নাম্বার অফ মোলসকে কমতে হবে, তাহলে প্রোডাক্টের নাম্বার অফ মোলসকে কমতে হবে মানে কি, তার মানে ইকুইলিব্রিয়ামটা বাঁ দিকে শিফট করবে, তার মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন হতে হবে। বুঝতে পেরেছো? এটা হবে। তাহলে কি হবে, তাহলে ডেল্টা নিউটা যদি বেশি মানে গ্রেটার দেন জিরো হয়, তাহলে সেকেন্ড টার্ম ইনক্রিজেস with increase in pressure, এটা হবে। তাহলে সেক্ষেত্রে ফার্স্ট টার্ম must decrease with increase in pressure, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট টার্ম মাস ডিক্রিজ মানে করতে গেলে ব্যাকওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস। এটা হবে, ঠিক আছে? বুঝতে পারলে তো ডেল্টা নিউটা গ্রেটার দেন জিরো মানে কিভাবে কাজটা হচ্ছে, যে ডেল্টা নিউ গ্রেটার দেন জিরো মানে প্রেশার যদি বাড়ায় তাহলে সেকেন্ড টার্মটা বাড়বে, তাহলে সেকেন্ড টার্মটা বাড়তে গেলে ফার্স্ট টার্মকে কমতে হবে, সো দ্যাট কেপিটা যেন কনস্ট্যান্ট থাকে। তাহলে ফার্স্ট টার্ম কমা মানেই এটা তো প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, তাহলে প্রোডাক্টের নাম্বার অফ মোলসকে কমতে হবে, তার মানে অবশ্যই রিয়াকশনটাকে ব্যাকওয়ার্ড দিকে যেতে হবে, মানে প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট তৈরি করতে হবে, তাহলে এই প্রোডাক্টটা কমে যাবে, রিয়াক্ট্যান্ট বেড়ে যাবে, তাহলে কে এনটা কমে যাবে, ঠিক আছে? এইটা। আচ্ছা, এবার হচ্ছে যদি ডেল্টা নিউটা যদি লেস দ্যান জিরো হয়, যেমন ধরো এইটার ক্ষেত্রে এই N2 প্লাস 3H2 থেকে 2NH3 এটা যদি হয়, তাহলে কি হবে, ডেল্টা নিউটা যদি লেস দ্যান জিরো হয়, তাহলে তো এটা মানে কি, ডেল্টা নিউটা মানে এখানে নেগেটিভ, তার মানে বেসিক্যালি এখানে কে মানে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ডেল্টা নিউটা লেস দ্যান জিরো হলে যদি প্রেশার বাড়াই, তাহলে সেকেন্ড টার্মটা কমবে, তাহলে সেকেন্ড টার্মটা যদি কমে তাহলে ফার্স্ট টার্মটাকে বাড়তে হবে, তার মানে ফরওয়ার্ড রিয়াকশন হতে হবে, তাই তো? তাহলে সেকেন্ড টার্ম decreases with increase in pressure, তাহলে the first term must increase with increase in pressure, তাহলে forward reaction takes place, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো কিনা, বুঝতে পারছো তো? এটা। আর অন দ্য আদার হ্যান্ড যদি ডেল্টা নিউটা যদি ইকুয়ালস টু জিরো যদি হয়, তাহলে তো কোনো এফেক্টই নেই, যেমন হচ্ছে ধরো H2 প্লাস I2 থেকে 2HI, এই রিয়াকশনের ক্ষেত্রে নো এফেক্ট অফ প্রেশার। এটা হবে। আচ্ছা, এই একই রকম ভাবে যদি আমি ইনার্ট গ্যাস অ্যাড করি, এই একই ইকুয়েশন থেকে বোঝা যাবে যে এফেক্ট অফ ইনার্ট গ্যাস, এটা যদি হয়, একই ওই ইকুয়েশনটাই লিখি যে কেপি ইকুয়ালস টু KN ইন্টু
বাই এন টোটাল P0 টু দি পাওয়ার ডেল্টা নিউ, এইটা। তাহলে এইখানেও একই রকম করা যাবে। এবার এখানে তুমি কি কি করতে পারি, এবার এখানে আমি ইনার্ট গ্যাস অ্যাড করছি, মানেটা কি, মানে ইনার্ট গ্যাস অ্যাড করছি এই কথাটার মানে কি, মানে অন্য কিছু না হোক, আমার হচ্ছে এন টোটালটা বাড়বে। এবার ইনার্ট গ্যাস অ্যাড করলে আমি এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে অ্যাড করছি অবশ্যই। আর কি কি প্যারামিটার আছে, প্রেশার, ভলিউম আছে। তাহলে একটা করতে পারি আমি ইনার্ট গ্যাস অ্যাড করছি কিপিং কনস্ট্যান্ট টেম্পারেচার, প্রেশার, এটা একটা হতে পারে। আর আরেকটা হতে পারে ইনার্ট গ্যাস অ্যাড করছি কিপিং ভলিউম অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড ভলিউম কনস্ট্যান্ট। তাহলে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে ইনার্ট গ্যাস ইজ অ্যাডেড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, টেম্পারেচার, আর সরি আর একটা হচ্ছে ইনার্ট গ্যাস ইজ অ্যাডেড অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, টেম্পারেচার, এটা হতে পারে। এই প্রত্যেকটার মধ্যে আবার এই ডেল্টা নিউ প্লাস মানে পজিটিভ, নেগেটিভ না জিরো, সেটার উপর ডিপেন্ড করে সেগুলো আবার চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে মানে কেস 1, যেটা হচ্ছে ইনার্ট gas is added at constant pressure and temperature, এটা একটা হতে পারে। তাহলে সেইটা করলে সেইটার মধ্যে আবার ধরো ডেল্টা নিউ যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে কি হবে, ইনার্ট গ্যাস আমি অ্যাড করছি আর ডেল্টা নিউ গ্রেটার দ্যান 0, তাহলে এন টোটালটা তো নিচে আছে, তার মানে যত বেশি ইনার্ট গ্যাস অ্যাড করবো এন টোটালটা বাড়বে। এন টোটালটা বাড়বে মানে এই সেকেন্ড টার্মটা কমবে, তার কারণ হচ্ছে ডেল্টা নিউটা গ্রেটার দেন 0, আর এই নিচের জিনিসটা বাড়ছে মানে পুরো ব্যাপারটা কমছে, মানে পুরো ব্যাপারটা কমছে, সেটা টু দি পাওয়ার আবার যত পজিটিভ সেটা আরো কম হবে। তার মানে এই সেকেন্ড টার্ম যেটাকে বলছি সেই জিনিসটা কমবে, তাহলে ফার্স্ট টার্মটাকে বাড়তে হবে, ফার্স্ট টার্মটাকে বাড়তে হবে মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়তে হবে, তার মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন টেকস প্লেস, ঠিক আছে। তাহলে সেকেন্ড টার্ম এটা মানে হচ্ছে second term decreases with increase or with the addition of inert gas or gases আর কি, with the addition of inert gas। তাহলে সেটা যদি হয় তাহলে ফার্স্ট টার্ম মাস্ট ইনক্রিজ, তার মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন টেকস প্লেস, এটা। আচ্ছা, তারপরে যদি ডেল্টা নিউটা লেস দ্যান 0 হয়, তাহলে কি হবে, ডেল্টা নিউ লেস দ্যান 0 হলে এই এন টোটালটা যত বাড়বে আর কি, যত আমি ইনার্ট গ্যাস অ্যাড করব এই পার্টটা তত কমবে। এবার ডেল্টা নিউ লেস দ্যান 0 মানে তো 1/, তত পজিটিভ, মানে 1/, সেই কম জিনিস টু দি পাওয়ার একটা পজিটিভ, কারণ ডেল্টা নিউ লেস দ্যান 0। এবার তাহলে 1/, একটা কোনো কম জিনিস টু দি পাওয়ার ডেল্টা নিউ, মানে ওটা নিচে করে দিলে ওটা পজিটিভ হয়ে যাচ্ছে, তার মানে পুরো জিনিসটা কম বেড়ে যাবে, বুঝতে পারছো তো। মানে আমি যদি ডেল্টা নিউটা লেস দ্যান 0 হয়, তার মানে এটা হচ্ছে এরকমভাবে রেখে দিলে এটা লেস দ্যান 0। এবার যদি আমি 1/, এই পুরো জিনিসটাকে লিখি, তখন ডেল্টা নিউ পজিটিভ হয়ে গেল। এইবার ভেতরের জিনিসটা এন টোটাল বাড়ার সাথে সাথে ভেতরের জিনিসটা কমছে, তাহলে কোনো একটা কম জিনিস, কোনো একটা আর কি নাম্বার টু দি পাওয়ার একটা পজিটিভ নাম্বার, সেই পুরো জিনিসটা আবার নিচে আছে, তার মানে কি হচ্ছে, তার মানে 1/, কোনো একটা কম জিনিস, তার মানে সেই পুরো 1/, কোনো একটা কম নাম্বার, সেই পুরো ব্যাপারটা বেশি হচ্ছে, তার মানে সেকেন্ড টার্মটা অ্যাকচুয়ালি যেটা সেটা বেশি হচ্ছে, তার মানে ফার্স্ট টার্মটাকে কমতে হবে, তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, তাই তো। তাহলে সেকেন্ড টার্ম increases with the
addition of inert gas, first term must decrease, তাহলে backward reaction takes place. Backward reaction takes place এইটা। আর যদি ডেল্টা নিউ ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে? ডেল্টা নিউ নো এফেক্ট, নো এফেক্ট ডেল্টা নিউ ইকুয়ালস টু 0 হলে। ঠিক আছে? আচ্ছা, আর নেক্সটটা কি? নেক্সট হচ্ছে কেস 2, inert gas or gases is or are added at constant volume and temperature. এটা যদি হয় তাহলে ভলিউমটা যদি কনস্ট্যান্ট রেখে দিই তাহলে আমরা কি জানি যে প্রেশার যেটা সেটা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এন টোটাল। মানে ভলিউম কনস্ট্যান্ট, তার মানে এন টোটাল চেঞ্জ করছি মানে এখানে আমার প্রেশারে চেঞ্জ হবে, কারণ ভলিউম কনস্ট্যান্ট মানে তো প্রেশার চেঞ্জ হবে। তাহলে যদি আমি এন টোটাল অ্যাড করছি মানে প্রেশার চেঞ্জ হবে। এবার প্রেশার তো ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ওই নাম্বার অফ মোলস আর কি। তাহলে এবার এখানে আমার আর ইকুয়েশনটার দিকে যদি তাকাও, এটা কিভাবে রেশিওতে আছে, তার মানে যতটা এন টোটাল বাড়বে ততটাই প্রেশার বাড়বে। আগের ক্ষেত্রে তো প্রেশারটা কনস্ট্যান্ট ছিল, এমনভাবে আমি ইনার্ট গ্যাস অ্যাড করছি, প্রেশার কনস্ট্যান্ট আছে, ভলিউম বাড়ছে, কিন্তু ভলিউমের তো এখানে ডিরেক্ট ওখানে কোনো এফেক্ট দেখতে পাচ্ছি নেই ডিরেক্টলি, সেজন্য ওটা নিয়ে ভাবতে হচ্ছিল না, শুধু এন টোটাল নিয়ে ভাবলেই সেটা হয়ে যাচ্ছিল। আর এই পার্টিকুলার কেসে কি হবে, এখানে ওই ভলিউমটা ডিরেক্টলি দেখা যাচ্ছে না, এবার এখানে তো আমার মানে আমি ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে দিচ্ছি, তাহলে প্রেশারের উপর এফেক্ট পড়বেই। আর প্রেশারের তো ডিরেক্ট এফেক্ট ডিরেক্ট দেখতে পাচ্ছি, ইকুয়েশনের মধ্যে তো প্রেশারটা বসে আছে। এবার কথাটা হচ্ছে যতটাই এন টোটাল বাড়বে ঠিক ততটাই প্রেশার বাড়বে। আর এটা আছে হচ্ছে রেশিও হিসাবে, মাল্টিপ্লিকেশন হিসাবে নেই, রেশিও হিসাবে আছে। তার মানে কি হবে, তার মানে পি বাই এন টোটালটা সবসময় কনস্ট্যান্ট থেকে যাবে, কারণ যতটাই এন টোটাল বাড়বে ততটাই প্রেশার বাড়বে। তার মানে আলটিমেটলি ওটা একই থেকে যাবে। তার মানে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম টেম্পারেচারে কোনো এফেক্ট থাকবে না, ডেল্টা নিউ যাই হোক না কেন। ঠিক আছে? তাহলে এইটা, তার মানে এইটা মানে হচ্ছে উইথ দ্য addition of inert gas, second term remains unchanged, তার মানে first term remains unchanged, এটা তার মানে no effect of মানে no effect on the equilibrium। এটা ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো কিনা বলো? বুঝলে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইগুলোই হচ্ছে সব অল অ্যাবাউট লা শাতেলিয়ার প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে এটা একটা বড় পার্ট ছিল। এটা কমপ্লিট হলো। আর এরপরে নেক্সট দিন যেটা, মানে সেটা স্যারই অবশ্যই পড়াবে, সেটা হচ্ছে ওই মানে একটা প্লট করতে হয় ওই অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশানের উপর যে গিবস ফ্রি এনার্জি কীভাবে চেঞ্জ করে, মানে এফেক্ট অফ অ্যাডভান্সমেন্ট অফ এ রিয়াকশান অন গিবস ফ্রি এনার্জি আর কি। হ্যাঁ, এটা আর কি, বা গিবস ফ্রি এনার্জি অফ এ রিয়াকশান অ্যাজ এ ফাংশন অফ অ্যাডভান্সমেন্ট অফ এ রিয়াকশান, ওটাকে ডেল্টা জি ভার্সেস জাই প্লট বলে। সেই কেমিক্যাল কাইনেটিক্সে যে অ্যাডভান্সমেন্ট অফ এ রিয়াকশান বা এক্সটেন্ট অফ এ রিয়াকশান যেটা পড়েছিলাম, তো ডেল্টা জি ভার্সেস জাই প্লট, এটা খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট আর কি, ওইটা নেক্সট ক্লাসে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার।